স্মৃতিসৌধ শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে শ্রদ্ধা দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে কথা বলেছেন সেরকম তথ্য নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে ঝড়ো বৃষ্টির আভাস, নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখানোর নির্দেশ। ফিলিস্তিনের মসজিদে আগুন, গাড়িতে অগ্নিসংযোগ, পশ্চিম তীরে নতুন করে ছড়াচ্ছে সহিংসতা। এবং ভারতে আসতে পারে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রীতি ম্যাচে আয়োজনে আগ্রহী বাংলাদেশও। স্বাগত প্রাইম টিভি সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাজমুল গাজী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। হাফিজউদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দিয়ে উদ্যান ত্যাগ করেন। বাংলাদেশের সেনাবাহিনীর সেনা সদর নির্বাচন পরিষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে পরিষদের উদ্বোধন করেন তিনি। প্রথম পর্বে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, বরং পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা এবং দায়িত্ব পালনের যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান, চিফ অফ জেনারেল স্টাফ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্ব আরোপ করেছেন দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা। মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, শিক্ষা খাতে সুযোগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মুইজ্জু। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ইন্টারনেটের দুনিয়ায় লন্ডনে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে হয় না, কথা বলতে চাইলে এখান থেকেই বলা সম্ভব। এটা অলিখ বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি কথা বলেন। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জনই। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, কারফিউ আর রক্তক্ষয়ের ২০২৪-এর ২৬ জুলাই ছিল উত্তেজনাপূর্ণ একটি দিন। সেদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর কড়া টহল অব্যাহত ছিল। আগের দিনের সংঘর্ষে আহত আরও ২ জন হাসপাতালে মারা যান। একই সঙ্গে চলতে থাকে গ্রেপ্তার অভিযান ও ক্ষয়ক্ষতির হিসাবের কাজ। ২৬-এর এই দিনে ফিরে দেখা ২৪-এর সেই দিনের ঘটনা প্রবাহ জানুন হাসান মাসুদের প্রতিবেদনে। ২৬ জুলাইও দেশ জুড়ে কারফিউ বহাল ছিল। রাজধানীর যাত্রাবাড়ি, শনির আকড়া, রামপুরা, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর উত্তরা ও আজিমপুর এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ টহল আরও জোরদার করা হয়। পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী ও রংপুরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। যদিও এই দিন ১৮ থেকে ২০ জুলাইয়ের মতো বড় ধরনের সংঘর্ষ হয়নি, তবুও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ধাওয়া, পাল্টা ধাওয়া অভিযান এবং সন্দেহভাজনদের আটক অব্যাহত ছিল। আন্দোলনে সমন্বয়কদের কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে, যা দেশ জুড়ে নতুন করে আলোচনা সৃষ্টি করে।
সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে চালু হয়, ব্যাংকিং কার্যক্রমও সীমিত সময়ে পরিচালিত হয়। তবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষাঙ্গন ছিল পুরোপুরি নিস্তব্ধ। ইন্টারনেট সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও অনেক স্থানে সংযোগে বিঘ্ন ছিল। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আগের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও 2 জনের মৃত্যু হয়। এর ফলে 16 জুলাই থেকে শুরু হওয়া সহিংসতায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। সে সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসেবে নিহতের সংখ্যা 1.5 শতাধিক, যদিও পরবর্তীতে বিভিন্ন তদন্ত কমিশন ও মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এই সংখ্যা 2 শতাধিক থেকে 3 শতাধিকের চেয়েও বেশি বলে উল্লেখ করা হয়। তাই জুলাই 26 পর্যন্ত সুনির্দিষ্ট একটি চূড়ান্ত সরকারি সংখ্যা তখনও নির্ধারিত হয়নি। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন, বিভিন্ন থানা, সরকারি স্থাপনা ও যানবাহনের ক্ষয়ক্ষতির হিসাব নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রাখে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানায়। অন্যদিকে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা আটক ব্যক্তিদের মুক্তি এবং হতাহতের ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে থাকে। রক্তাক্ত জুলাইয়ের ইতিহাসে 26 জুলাই ছিল সংঘর্ষের তীব্রতা কিছুটা কমলেও শোক, আতঙ্ক ও অনিশ্চয়তায় ঘেরা একটি দিন। আগের কয়েকদিনের সহিংসতায় ক্ষত তখনও ছিল তাজা, আর দেশ অপেক্ষায় ছিল কখন শান্ত হবে পুরোপুরি পরিস্থিতি। হাসান মাসুদ, প্রাইম টিভি। বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকলেও ভিসার জটিলতায় অনেকের পরিকল্পনাই থেমে যায়। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এসেছে স্বস্তির খবর। এশিয়ার 6টি দেশ আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কোন কোন দেশে মিলছে এই সুবিধা আর ভ্রমণের আগে কি কি বিষয় জেনে নেওয়া জরুরি, জানাচ্ছেন রাজিয়া সুলতানা কেয়া। বিদেশ সফরের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো ভিসা। তবে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য এশিয়ায় 6টি দেশে রয়েছে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। যুক্তরাজ্য ভিত্তিক হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর জুলাই সংস্করণ অনুযায়ী বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের 35টি গন্তব্যে যেতে পারেন। একই সঙ্গে সূচকে 3 ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে 97তম স্থানে। এশিয়ায় ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর লেস্তেতে। এর মধ্যে ভুটানে নির্ধারিত শর্তে ভিসামুক্ত প্রবেশ করা যায়। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি যাচাই করা জরুরি। অনেক ক্ষেত্রে 6 মাস মেয়াদী পাসপোর্ট, ফেরার টিকিট, হোটেল বুকিং এবং আর্থিক সক্ষমতা প্রমাণ দেখাতে হতে পারে। তাই ভ্রমণের আগে দূতাবাস বা সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজিয়া সুলতানা কেয়া, প্রাইম টিভি। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর সঞ্চরণশীল মেঘমালা। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কায় 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন বিথিরানী মণ্ডল। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এই অবস্থায় দেশের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। তাই দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত এবং নৌবন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সামুদ্রিক সতর্কবার্তায় এসব পূর্বাভাস দেওয়া হয়। বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিথিরানী মণ্ডল, প্রাইম টিভি, টেক্সট রিপোর্ট। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারও নতুন করে সহিংসতার অভিযোগ উঠেছে। একটি মসজিদে অগ্নিসংযোগ দেয়ালে প্রতিশোধ লিখে যাওয়া ফিলিস্তিনিদের গাড়িতে আগুন এবং বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। একদিকে ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে হামলার অভিযোগ, অন্যদিকে সাম্প্রতিক প্রাণঘাতী সংঘর্ষ ঘিরে দুপক্ষের ভিন্ন ভিন্ন দাবি
পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কি ঘটেছে পশ্চিম তীরে, কেন বাড়ছে উত্তেজনা এবং সর্বশেষ পরিস্থিতি কি, সেই তথ্য নিয়ে বিস্তারিত থাকছে আরিফুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারও ছড়িয়েছে উত্তেজনা। রাতভর বিভিন্ন এলাকায় হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছে ইসরায়েলি সেটেলাররা। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী নাবলুসের কুসরা গ্রামে একটি মসজিদে আগুন দেওয়া হয়। হামলার পর মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধ শব্দ লিখে যায় হামলাকারীরা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে উত্তর পূর্ব রামাল্লার আল মুগাইর গ্রামেও চালানো হয় হামলা। সেখানে ফিলিস্তিনিদের মালিকানাধীন একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন সড়কে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং পথ অবরোধের ঘটনাও ঘটে। ফিলিস্তিনি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি গ্রামের প্রবেশ পথে অবস্থান নিয়ে কয়েকজন সেটেলার একটি গাড়িকে গ্রামে প্রবেশ করতে বাধা দিচ্ছে। পরে চালককে জোরপূর্বক গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়। এর আগে গত শুক্রবার পশ্চিম তীরের তেল গ্রামে সংঘর্ষের পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে এক ফিলিস্তিনি 2 ইসরায়েলিকে হত্যা করেন। অন্যদিকে ফিলিস্তিনি সূত্র জানায় ওই ঘটনার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েল নিহত ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তবে ফিলিস্তিনি পক্ষের দাবি তারা নিজেদের গ্রাম রক্ষার চেষ্টা করছিলেন। একই ঘটনার বর্ণনা নিয়ে উভয় পক্ষের অবস্থানে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে সেটেলারদের হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে। এসব হামলা এবং পাল্টা সহিংসতা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সংঘাতের এই ধারাবাহিকতা নতুন করে প্রাণহানি ও অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে পশ্চিম তীর জুড়ে। আরিফুল ইসলাম, প্রাইম টিভি, নিউজ ডেস্ক। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণহানি বেড়েছে। গত 48 ঘন্টায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত এবং 37 জন আহত হয়েছেন। এ সময় ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তর গভর্নমেন্ট পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল নাসের মোহাম্মদ আল মাকাদামোয়া নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শেখ রাদওয়ান এলাকায় সরাসরি হামলায় 54 বছর বয়সী আল মাকাদমা নিহত হন। এতে আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সব মিলিয়ে গাজা ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73,317 জনে। এদিকে খান ইউনুস ও আল মাওয়াসি এলাকায় পৃথক বিমান ও ড্রোন হামলায় আরও 3 ফিলিস্তিনি নিহত হওয়ায় খবর পাওয়া গেছে। হামাসের অভিযোগ করেছে গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে অব্যাহত রেখেছে। এবারে খেলার খবর। ফুটবল প্রেমীদের জন্য রোমাঞ্চকর এক সম্ভাবনার খবর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসতে পারে দক্ষিণ এশিয়ায়। সম্ভাব্য আয়োজকদের তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার। তবে আলোচনায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত, আর ভেন্যু হিসেবে উঠে এসেছে ফুটবলের শহর কলকাতার নাম। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ESPN ব্রাজিল। কবে হতে পারে এই ম্যাচ, কেন কলকাতাকে এগিয়ে রাখা হচ্ছে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফুটবলের উন্মাদনায় আবারও মাততে পারে উপমহাদেশ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসতে পারে ভারতে, আর সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে ফুটবল প্রেমের শহর কলকাতা। ESPN ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন CBF ইতোমধ্যেই ভারতীয় আয়োজকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। 2026 বিশ্বকাপ চলাকালেই দুপক্ষের মধ্যে এ বিষয়ে কথাবার্তা শুরু হয়। ভারতীয় সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস এবং ব্রাজিলের প্রতি অসাধারণ ভালোবাসাই মূলত এই উদ্যোগের পেছনে কাজ করছে। সেই কারণেই দক্ষিণ এশিয়ায় একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে দেখছে CBF। আগামী সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ব্রাজিল খেলবে 3টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগে থেকে চূড়ান্ত হয়ে আছে 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টাউন্সভিল ও ব্রিসবেনে 2টি ম্যাচ। এখন আলোচনা চলছে তৃতীয় ম্যাচটি নিয়ে, যা হতে পারে ভারতীয় মাটিতে। যদিও এখনো চূড়ান্ত হয়নি ব্রাজিলের প্রতিপক্ষ, আয়োজক হওয়ার দৌড়ে রয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতার। তবে বর্তমান আলোচনার সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হলে সেটি হবে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির দীর্ঘ ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায়। 1977 সালে নিউ ইয়র্ক কসমসের জার্সিতে মোহনবাগের বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন ফুটবলের সম্রাট পেলে। সেই ঐতিহাসিক স্মৃতির শহরেই আবারও যদি নামে ব্রাজিল, তবে তা নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের জন্য হবে এক বিশেষ উপলক্ষ। আরিফুল ইসলাম, প্রাইম টিভি।
এই ছিল প্রাইম টিভির সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।